তিনজন মাথা নাড়ে। একে একে সবাই নিজের ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ভোরের শহর এখনো ঘুমিয়ে, কিন্তু তাদের চোখে এখন আর ঘুম নেই, আছে জ্বলন্ত এক ছায়ার চিহ্ন। সকালের খবর যেন ঘুম ভাঙার আগে গলা চেপে ধরল। নিউজ হেডলাইন। আর্কিওলজিস্টের আদালতে এবার ডাক্তার ডাক্তার শাহাবুদ্দিন আহমেদের মৃত্যু সামাজিক ন্যায় বিচার নয়, আত্মঘাতী আতঙ্ক। নিউজে বলা হয়েছে, এই মৃত্যুর পর প্রশ্ন উঠেছে, রাষ্ট্র কি ব্যর্থ? মানুষ কি তাই হাত দিচ্ছে আইনের উপর? তবে তারা আর থামে না এইসব ভাবনার ধারে। ওরা জানে এর পেছনে লুকিয়ে আছে শীতল রক্তে গড়া পরিকল্পনার ছায়া। তিনজনেই 4 ঘন্টার বিরতির পর ফিরে আসে তিতিরের বাসায়। আবার সাইবার ঘরে বসে। সায়ের জন্মস্থান যে ওয়েবসাইট এখন আর কোনো তথ্য দেয় না। রিফাত যতই কোড ব্রেক করে, সৈকত যতই সার্ভার স্ক্যাম চালায়, কিছুই সামনে আসে না। তিতির এবার এক ভিন্ন পথে যায়। সে ফিরে যায় জেনেসিস পয়েন্টে, যে ওয়েবসাইট তৈরির রুট লজিক্যাল ট্রেস। সে একটা পুরনো সার্ভার লক ফাইল থেকে সিকোয়েন্সাল অ্যাক্সেস প্যাটার্ন খুঁজে পায়। আর সেই সূত্র ধরে একটার পর একটা জায়গা ফিল্টার করতে করতে সে বলে ওঠে, আমি কিছু পেয়েছি। রিফাত কাছে এসে মনিটরে তাকায়। সৈকতের চোখও ছুটে আসে। বন্ধন নিজের ল্যাপটপ ছেড়ে মনোযোগী হয়। তিতির স্ক্রিনে 5-6টা লোকেশন দেখায়, সবগুলোই বাংলাদেশের ভেতরে। সবগুলোর লগ টাইম 1 মাস আগের। এরপর হঠাৎ করে পুরো সিস্টেম ভ্যানিশ। কোনো নতুন লোকেশন নেই, কোনো অ্যাক্সেস নেই। তিতির বলে, এগুলোই হচ্ছে মূল ক্রিয়েশনাল লোকেশন। যেই ওয়েবসাইট প্রথম অ্যাক্টিভেট হয়েছিল এই সার্ভার আইডিগুলোর মাধ্যমে, কিন্তু তারপর সব কিছু পাল্টে ফেলা হয়েছে। সৈকত চুপ করে বলে, মানে যেই বানাতে হয়েছে আমাদের দেশেই, আর 1 মাসের ভিতরেই এটা পুরো নতুন রূপ দিয়েছে। রিফাত ধীরে বলে। কি সাংঘাতিক। তিতির এবার চোখ সরু করে বলে, এটা শুধু একটা সিস্টেম নয়, এটা পরিকল্পিত একটা চক্র, যার প্রতিটা স্তর ভাঙা মানেই সত্যের আরো গভীরে যাওয়া। বন্ধন তখন বলে ওঠেন, পরবর্তী ধাপ তাহলে লোকেশনগুলো পারফেক্ট লোকেশন সহকারে সব ডিটেলস বের করার চেষ্টা করুন। দেখুন কোনোভাবে ট্রেস করা যায় কিনা, কোন আইডিয়া থেকে এগুলো করা হয়েছে, তাদের কোন পরিচয় কিংবা অস্তিত্ব আছে কিনা। তিতির তার ট্রেসিং চালিয়ে যেতে যেতে একটা পুরনো সার্ভার রেজিস্ট্রি ফোল্ডারে ঢুকে পড়ে। ওটা ছিল যে ওয়েবসাইটের জেনেসিস লোকেশন লগ, একটা এক্সটেন্ডেড লগ ফাইল যা সাধারণ ট্রেসিং সিস্টেমে ধরা পড়ে না। 1, 2, 6টা। তিতির চুপচাপ বলে, আমি ডেটা পেয়েছি, 6টা প্রোফাইল। রিফাত আর সৈকত তাড়াতাড়ি তিতিরের দিকে ছুটে আসে। বন্ধন চেয়ার ছেড়ে উঠে এসে স্ক্রিনে চোখ রাখেন। ডেটা ধীরে ধীরে ভেসে ওঠে। নাম আনিসা রহমান, বয়স 17, লোকেশন যশোর। নাম নাজমুল সাকিব, বয়স 18, লোকেশন রাজবাড়ী। নাম জুলফিকার হোসেন, বয়স 19, লোকেশন চট্টগ্রাম। নাম মাহিরা ইসলাম, বয়স 16, লোকেশন খুলনা। নাম সিয়াম মাহমুদ, বয়স 18, লোকেশন ঢাকা। নাম নিশাত জাহান, বয়স 17, লোকেশন নারায়ণগঞ্জ। তিতিরের গলা শুকিয়ে আসে। স্যার, এরা সবাই নাবালক, এর মধ্যে কেউ একটাও 19 পেরোয়নি। রিফাত চিৎকার করে ওঠে, এই ছেলেমেয়েরা একটা অ্যাসাসিনেশন নেটওয়ার্ক বানিয়েছে, এআই চালিত ন্যায় বিচার। সৈকতের চোখ কাঁপছে। ঠোঁটে এক প্রকার অসহায় হেসে সে বলল, এরা তো টেকনিক্যালি এখনো কলেজ ফিনিশ করে নেই, অথচ এদের হাতে কোড সিকিউরিটি ট্রেস প্রোটোকল। আমাদের মতো সরকারি ট্রেনিং প্রাপ্ত হ্যাকারও ঢুকতে পারছে না। তিতির ধীরে বলল, না না, মেইন সিকিউরিটি সেটআপ এরা করেনি। এরা শুধুমাত্র ওয়েবসাইটটা বানিয়েছিল। 1 মাস আগে এই ওয়েবসাইটটা বানানো হয়েছে। এর পরবর্তীতে এর সিকিউরিটি সেটআপ এত করা হয়েছে, কিন্তু তারপরেও এত ছোট ছেলে মেয়ে ওরা ডার্ক ওয়েবে অ্যাক্সেস কি করে পেল? বন্ধন এবার চুপচাপ একটা লাইন বললেন, এই যান্ত্রিক পৃথিবীর ভবিষ্যৎ যদি ওদের হাতে থাকে, তাহলে আমরা কি কেবল প্রহরী? ওদের সঙ্গে সঙ্গে একটি কতভাবে ইন্টারাকশন প্রয়োজন। রুমটা নিঃশব্দ হয়ে যায়। তিতির মনিটর বন্ধ করে ধীরে ফিসফিস করে, এটা কেবল শুরু, এখনো অনেক কিছু বাকি আছে। তিতির যখন মনিটর বন্ধ করলো, তখন ঘরের নিস্তব্ধতা ভেঙে বন্ধন ইস্তিয়াক ধীরে বললেন, আর অপেক্ষা নয়, আমরা এক মুহূর্তে সময় নষ্ট করতে পারি না। আমি এখনই এনফোর্সমেন্ট টিমকে জানাচ্ছি, 6 জনের ঠিকানায় টিম যাবে। 6 জনের সাথে সরাসরি কথা বলার প্রয়োজন। এক্ষেত্রে ওদের একসাথে গ্রুপ কলে আনা যেতে পারে। এসব ইউনিটে গিয়ে দেখছে। সৈকত, আপনি আমার সঙ্গে আসুন।
রিফাত এবং তিতির জেই এর দিকে শুকনো নজর রাখুন। যদি মৃত চারজন সম্পর্কে আর কোনো ইনফরমেশন আনতে পারেন সেটাও চেষ্টা করুন। আর আমরা যখন ওদের সঙ্গে যোগাযোগ করতে পারবো তখনই আপনাদের জানাবো। সোলজার ইউনিটে চলে আসবেন। তিতির আর রিফাত সম্মতি জানায়। তারা আবার স্ক্রিনে মনোযোগী হয়ে কাজ শুরু করে। বন্ধন আর সৈকত বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। ঘণ্টাখানেকের মধ্যে টিম প্রস্তুত হয়। যশোর, রাজশাহী, খুলনা, ঢাকার মোহাম্মদপুর, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে, চট্টগ্রামের লোকেশনে একাধিক ইন্টেলিজেন্ট ইউনিট পাঠানো হয়। প্রতিটা জায়গাতেই র্যাপিড ইন্টারভেনশন ইউনিট এবং সিভিল তদন্ত কমিটি ওদের সঙ্গে কথা বলে। ভয়, বিস্ময় আর গুছিয়ে বলার অভাবে তারা থমকে যায় প্রথমে, পরে ধীরে ধীরে বেরিয়ে আসে সবটা। ওরা সবাই একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী। টেকনোলজিতে আগ্রহ ছোটবেলা থেকেই। ইউটিউব, প্রাইভেট হ্যাকিং ফোরাম এবং এসব দেখে শিখেছে বেসিক হ্যাকিং। প্রথমে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে ফিশিং করে ছোটোখাটো কাজ করত। তারপর একদিন হঠাৎ ইন্টারনেটে নিউজে খুঁজে পায় হারকিউলিসের ঘটনা। এরপর তারা হয়ে ওঠে হারকিউলিসের ভক্ত। সেখান থেকেই একরকম মজা করে হারকিউলিসের নামে ওয়েবসাইট ওরা বানায়। ওদের বলা এসবের বিস্তৃত এবং নিজেদের জিজ্ঞাসাগুলো সমাধান করতে অফিসারদের মাধ্যমে লাইভ কথোপকথনের ব্যবস্থা করা হয়। ডাকা হয় তিতির আর রিফাতকেও। অফিসের সিক্রেট রুমের বড় মনিটরের সামনেই বসা বন্ধন, তিতির, রিফাত আর সৈকত। তখন একে একে 6 জনকেই যুক্ত করা হয় লাইভ চ্যাটে। লাইভ ভিডিও কলে 6 জন তরুণ তরুণীর মুখে একে একে ফুটে উঠল। সবাই বেশ নার্ভাস। কেউ কেউ চোখ নামিয়ে রেখেছে, কেউ ঠোঁট কামড়াচ্ছে। বন্ধন ইস্তিয়াক সরাসরি জিজ্ঞেস করলেন, তোমরা সবাই জানো কেন আমরা আজ তোমাদের সামনে? নিশাত জাহান বলে, জানি না স্যার, আমরা কিছুই করিনি। সিয়াম মাহমুদ ইতস্তত করে বলে, স্যার, কয়েক সপ্তাহ আগে আমরা মজা করে একটা সাইট বানিয়েছিলাম, হারকিউলিস জাজমেন্ট এক্সিকিউটেড নামে। গিট হাব থেকে একটা টেমপ্লেট নিয়ে বানাই। শুধু সামনের পেজটা ছিল, ভেতরের কিছুই ছিল না। নাম আর ছবি আপলোড করার একটা ফর্ম ছিল। আমরা ভেবেছিলাম এটা হাহা রকমের একটা মিম সাইট হবে, কেউ সিরিয়াস নেবে না। বন্ধন ঠান্ডা গলায় বললেন, তোমরা জানো এরপর কি হয়েছে? সাইটটা বানানোর কিছুদিন পর দেখি আমরা আর লগ ইন করতে পারছি না। আমাদের লগ ইন রিকোয়েস্ট ব্যর্থ হচ্ছে। একটা মেন প্যানেল ছিল যেটাতে আমরা ইউআই এডিট করতাম, সেটাও কাজ করছিল না। কারা যেন সিস্টেমটা হাইজ্যাক করে পুরো জিনিসটাই চেঞ্জ করে ফেলেছে। ফিসফিস করে বন্ধনের দিকে তাকিয়ে বলে, তাহলে যে স্ট্রাকচার তৈরি করেছে ওরাই, কিন্তু এটা কে চালাচ্ছে এখন? বন্ধন ধীরে মাথা নাড়েন। ততক্ষণে মাহিরা ইসলাম বলে ওঠে, স্যার, আমরা তো কিছুই বুঝি নাই। আমাদের আইডিয়াটা যে কেউ হাইজ্যাক করে মিথ্যা বা বিপজ্জনক কাজে লাগাবে সেটা তো ভাবিনি। আমরা হারকিউলিসের বড় ভক্ত ছিলাম, তাই খেলার ছলে বানাইছিলাম। জুলফিকার হোসেন বলল, আমরা কেউ খুন বা অপরাধের পক্ষে না স্যার, শুধু একটা সিস্টেমের বিরুদ্ধে প্রতিক্রিয়া ছিল আমাদের, কিন্তু আমরা খুন চাইনি। ঘরটা নিঃশব্দ হয়ে যায়। বন্ধন তখন গম্ভীর গলায় বলেন, তোমরা যা করেছো সেটা আইনের চোখে হয়তো নির্দোষ শৈশবের কৌতুক হিসেবে দেখা যেতে পারে, কিন্তু কেউ তোমাদের সেই কৌতুককে অস্ত্রে পরিণত করেছে, আর সে অস্ত্রে প্রাণ যাচ্ছে মানুষের। তোমরা এখন সাক্ষী, কিন্তু যদি আবার কেউ ফিরে আসে তোমাদের সাথে যোগাযোগ করতে, কোনোভাবেই লুকাবে না, আমাদের সঙ্গে সঙ্গে জানাবে, কারণ তোমাদের তৈরি খোলসের ভেতর এখন এক অদৃশ্য শিকারী বাস করে। তিতির ধীরে বলেন, তোমরা ডার্ক ওয়েবে ঢুকলে কি করে? এতটুকু বয়সে সেটা শিখলে কার কাছ থেকে? সিয়াম হালকা স্বরে বলে, নিজেই। প্রথমে কিউরিওসিটি, তারপর রেডিট, গিটহাব, কিউরা। কেউ শেখায় না আপু, শুধু দরজা দেখায়। ঢোকা নিজের দায়িত্ব। ও হ্যাঁ, আমরা একটা গ্রুপে জয়েন হয়েছিলাম, সেখান থেকেই ডার্ক ওয়েবে ঢোকার ট্রেন পেয়েছিলাম। তিতির প্রশ্ন ছড়ে। কিসের গ্রুপ? সিয়াম বলে, একটা ফেসবুক গ্রুপ, সেখানে সবাই পেমেন্ট করে এসব কোর্স নেয়, নানা রকমের হ্যাকিং স্কিল শেখাতো। সেখান থেকেই আমাদের 6 জনের পরিচয়। তিতির বলে, ওহ আচ্ছা। সিয়াম চুপ করে, কিন্তু তার চোখে তখন ভয়ের বদলে অন্য কিছু জানার আগ্রহ। তিতির বুঝে যায় শুধু একটি ওয়েবসাইট নয়, এটা এক প্রজন্মের ক্ষোভ, নিষ্পোষণের বিরুদ্ধে এক নির্বাক বিদ্রোহ। কিন্তু সেই বিদ্রোহকে ব্যবহার করেছে। সকলের সাথে কথার শেষ হলে বন্ধন ভিডিও কল বন্ধ করেন।
রুমে ফিরে আসে এক ধরনের ভার। সৈকত চুপচাপ বলল, সব কিছু একদম ঘটে গেল। ছোট মরিচ তবে কি ঝাল, ডার্ক ওয়েবে ওয়েবসাইটে বানিয়ে বসে আছে। সিক্রেট রুমের বাতাসে তখন ভার জমেছে, আলো কমে আসছে মনিটরের প্রতিফলনে। তিতির ল্যাপটপে কিছু নোট নিচ্ছে। রিফাত চুপচাপ বসা, বন্ধন, ইস্তিয়াক আর সৈকত দুজনে নির্জনে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে না থেকেও যেন ঠিক বুঝে যাচ্ছে। তাদের চোখে একই প্রশ্ন, এখন কোথা থেকে শুরু করবে? দেয়াল ঘেরা এই কক্ষে সবে থেকেছে এক ঝড়। 6 জন কিশোর যারা সৃষ্টি করেছিল এক ছায়া দৈত্যের খোলস, এখন নিজেরাই সেই ছায়া শিকার হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধন ধীরে তার পেছনের কাচের দেয়ালের দিকে তাকান। শহরের ওপর রাত নেমেছে, অথচ তার ভেতরে যেন নতুন কোনো অন্ধকার জেগে উঠেছে। জাল ও জালিকারা। তিতির আবার একা। সবার বিদায়ের পর সে চুপচাপ নিজের মনিটরের সামনে ফিরে আসে। ঘড়ির কাঁটা রাত 8টা ছুঁই ছুঁই। ঘর নিঃশব্দ, শুধু ফ্যানের একটানা শব্দ। সে আবার চোখ রাখে সেই 6 জনের সার্ভার লগে। তাদের নাম, লোকেশন, ব্রাউজিং হিস্ট্রি, ফোরাম অ্যাক্টিভিটি সব। সে ঢুকে পড়ে এক পুরনো ফোরামে। সেখানে সিয়ামের ইউজার নেম খুঁজে পায়, শ্যাডো অ্যানোম্যালি 17। আরও ঘাঁটতে ঘাঁটতে পায় নিশাত একবার তোর TOR ফোরামে গিয়ে পোস্ট করেছিল, হাউ টু ক্রিয়েট ডার্ক ওয়েব স্যান্ডবক্স ফর স্কুল প্রজেক্ট। তিতিরের ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে, একটুখানি বিস্ময়, একটুখানি আতঙ্ক। তারপর সে আবার ঢুকে পড়ে আরেকটা ফোরামে। ওরা 6 জন সেই জবানবন্দি দিয়েছে, তা একদম সত্য। ওরা শুধু এই খেলা শুরু করেছে, এরপর আর ওদের হাত নেই। তিতির এবার প্রবেশ করে JE ভিউয়ার সাইডে। পর্দার কোণায় তখনও লেখা জাজমেন্ট এক্সিকিউটেড আর তলায় নেক্সট এক্সিকিউশন পেন্ডিং। রাত গড়িয়ে প্রায় 2টা। শহর নিস্তব্ধ, তবু কম্পিউটার স্ক্রিনের সামনে তিতিরের চোখ এখনো মনিটরের দিকে, যেখানে ছায়ার মতো ভেসে আছে নেক্সট এক্সিকিউশন পেন্ডিং। একদিকে সৈকত, রিফাত আর বন্ধন ক্লান্ত ভঙ্গিতে নিজেদের বাড়ির দিকে ফিরেছে ঘণ্টাখানেক। তবে তিতিরের চোখে আজও ঘুম নেই। একটার পর একটা ক্লু, কোড, কারণ সবই যেন এক নিঃসার দেয়াল হয়ে দাঁড়ায়। রাতটাও কেটে যায় ব্যর্থতার রঙে। সকাল হয় নতুন খুন দিয়ে। এবারে খুন একজন 60 ঊর্ধ্ব বৃদ্ধের, যিনি জীবন দশায় একজন সরকারি কর্মকর্তা ছিলেন। বিগত 10 বছর যাবৎ রিটায়ার্ড। তাছাড়া অসুস্থ ছিলেন বেশ কয়েকদিন যাবৎ। সাধারণভাবে দেখলে কোনো অর্থই মেলে না হারকিউলিসের হাতে খুন হওয়ার। এই যেন এক ব্যর্থতার। সকালের খবরের কাগজ থেকে শুরু করে ইন্টারনেট, টিভি চ্যানেল, সংবাদের আর যত যত মাধ্যম আছে সবগুলো আরও ফলাও করে খবর ছড়াচ্ছে এই খুনের। তিতিরের মুখ ভার হয়ে আসে ব্যর্থতায়। তিতির জানে না এই ছায়ার খেলা আর কত দূর গড়াবে। কেবল জানে কাউকে থামাতে হলে ছায়ার উৎস খুঁজে বের করতেই হবে। সময় হতেই সে প্রস্তুত হয়ে অফিসের জন্য বের হয়। তাদের ব্যর্থতা যেন অফিসে গালির মতো ঝুলে আছে। এখনো বন্ধন, ইস্তিয়াক আর সৈকত অফিসে আসেনি। তারা নিঃসন্দেহে মার্ডার স্পটে গেছে। রিফাত নতুন প্রোফাইল তৈরিতে ব্যস্ত। হারকিউলিস JE-কে ধরতে তাদের এখন টোপ দিতে হবে। তিতির কিছু সময় নিশ্চুপ তার কেবিনে বসে থাকে, চেয়ারে হেলান দিয়ে কেবল চোখ রাখে ফোনে। ঠিক তখনই স্ক্রিনে ভেসে ওঠে ব্রেকিং নিউজ। হারকিউলিস আতঙ্ক। এবার সিসিটিভি ফুটেজে রহস্যজনক চেহারা চিহ্নিত হচ্ছেন অ্যাডভোকেট আদ্রিয়ান নিভিক। তারপর ফুটেজ চলে বসুন্ধরা শপিং মলের পার্কিং গ্যারেজ। গত রাত 11টা 48 এখন কালো হুডির লোক ধীরে হেঁটে যাচ্ছে ক্যামেরার সামনে দিয়ে। মুখ ঢাকা কালো মাস্কের, চোখে প্রতিচ্ছবি। ক্যামেরার জুমে তখনও স্পষ্ট নয়, কিন্তু AI ফেসিয়াল ম্যাপ ইনফারেন্স বলছে 92% ম্যাচ অ্যাডভোকেট আদ্রিয়ান নির্ভীক। তিতির চমকে ওঠে। আদ্রিয়ান নির্ভীক আবার? এটা তো প্রথম না। হারকিউলিসের প্রতিটি বড় ঘটনার আশেপাশে কোথাও না কোথাও উঠে এসেছে সেই একই নাম। একজন মেধাবী তরুণ আইনজীবী, যিনি একসময় খ্যাতিনাম হয়েও ওদের হঠাৎ অন্তরালে চলে গেছেন। তিতির ফিসফিস করে, কাকতালীয় নাকি কেউ খুব সন্তর্পণে তাকেই সামনে আনে বারংবার?
কিন্তু এবার কেন? মনে ভেসে ওঠে প্রশ্ন, আদ্রিয়ান নির্ভীক কি হারকিউলিস? না না, সে তো কখনোই স্বীকার করেনি সে হারকিউলিস। কিন্তু আবার কেন সে? সৈকত আর বন্ধন অফিসে ফিরে আসে দুপুর নাগাদ। দুজনের মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে তীব্র কিছু খুঁজে বের করার তাগিদ। তিতির তখন নিজের ডেস্কে বসে মুখ গম্ভীর। সৈকত সোজা চলে আসে তার পাশে, এরপর চেয়ার টেনে বসে একটু খুনসুটি ভঙ্গিতে বলে, তোমার নির্ভীক কি সত্যি এসেছে এবার? তিতির রাগে মুখ ঘুরিয়ে বলে, হ্যাঁ, আমাকে তো ফোন করে জানিয়ে এসেছিল। তিতির, আমি আসছি। যত সব, আমি কিভাবে জানবো এটা সত্যি নির্ভীক কিনা? কেবিনে প্রবেশ করেই বন্ধন একটা ঠান্ডা শ্বাস ফেলে সোজা সিক্রেট রুমে যাবার নির্দেশ দেন। সময় নষ্ট না করে সকলেই ছুটে যায়। সিক্রেট রুমে ঢুকতেই আলো নিভে যায়, বড় ডিসপ্লেগুলো জ্বলে ওঠে একসাথে। তিতির সিসিটিভি ফুটেজটা আবার চালায়। ধীর গতিতে ফুটেজ চলে। হুডি পরা সেই মানুষটা স্ক্রিনে ভেসে ওঠে। সৈকত চোখ কুঁচকে বলে, 92% ম্যাচ বলে এআই, কিন্তু খুব স্পষ্ট না। তিতির বলে, তবে খুব সম্ভবত কেউ ইচ্ছে করেই ওকে সামনে আনছে। হতেই পারে এটা আদ্রিয়ান নির্ভীক নয়, ওর মতো কাউকে প্রকাশ্যে এনে কেসটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। রিফাত বলে ওঠে। হতে পারে সে সত্যিই কিছু জানে। বন্ধন তখন বলে, যেহেতু আমরা ওদের ধরে উঠতে পারছি না, তাহলে আমাদের টোপ দিতে হবে। এমন একটা প্রোফাইল তৈরি করতে হবে যেটা দেখে যে টার্গেট করবে। সৈকতের প্রশ্ন, তাহলে কি হবে সেই টপ? বন্ধন চোখ সরু করে বলেন, আশুতোষ ঘোষ, স্ট্রেট লেভেল ফাইটার, প্রতিরক্ষা বাহিনীর কিংবা সন্দেহভাজন কিছু নেই তার ক্যারিয়ারে। আশুতোষের সাথে আমার কথা হয়েছে, সে রিস্ক নিতে প্রস্তুত। তিতির মাথা নাড়ে। এই মানুষটার নামে একটা সম্পূর্ণ ফেক অ্যানোনিমাস প্রোফাইল বানাবো, ঠিক যেমনটা যেই পোর্টালে দেখা যায়। এমনভাবে ডেটা সাজাতে হবে যেন ওদের সিস্টেম এই লোককে সত্যিই অপরাধী ভাবে। সৈকত ধীরে বলে। আর যদি ওরা টপ গেলে খেলা? বন্ধন ইস্তিয়াক বলেন। তবে তো সমাধান হবে সব। সন্ধ্যার পরপরই সবাই আবার তিতিরের বাসায় জড়ো হয়। সেই পরিবাগের অন্ধকার ঘরের নিঃশব্দ আলো আবার জ্বলে ওঠে নতুন আশঙ্কা আর প্রস্তুতির সাথে। তিতির একে একে সার্ভার চালু করে, লগ ফাইল ক্লিন করে, একেবারে নতুন এনক্রিপশন লেয়ারে প্রবেশ করে। তিতির বলে, এবার আমরা ওদের জন্য একটা মুখোশ বানাবো, এমন মুখোশ যেটা ওরা নিজের হাতে টেনে পড়বে। কম্পিউটারের সামনে বসে সে একের পর এক তথ্য সাজায়। আশুতোষ ঘোষ সাবেক স্ট্রেট লেভেল ফাইটার, ডিপ ফেক ভিডিও তৈরি, অভিযোগের প্রমাণস্বরূপ কিছু ঝাপসা সিসিটিভি ফুটেজ, আদালতে ওঠা মামলা যা পরে মিসিং হয়ে যায়, গোপন ভিকটিম স্টেটমেন্টের ছদ্ম রেকর্ড, সব কিছু কৃত্রিমভাবে তৈরি করে একটা প্রোফাইল গঠন করে। যে এর ফরম্যাট অনুযায়ী তিতির আপলোড নিউ টার্গেট ট্যাবে ঢুকে সব কিছু সাবমিট করতে যায়। প্রথমে নাম, ছবি, অপরাধের বিস্ফোরণ, প্রমাণ, সোর্স হিসেবে অ্যানোনিমাস রিপোর্টার সব ঘর পূরণ করে। তবে সমস্যা বাধে তখন যখন ওই ওয়েবসাইট পেমেন্ট করতে বলে। সব তথ্য দেওয়ার পর যখনই আপলোড করতে যাবে ঠিক তখনই কার্ড পেমেন্ট সাইট অন হয়। সেখানে 610 টাকার পেমেন্ট করলেই সাবমিট করার অপশন। তারা সবাই অবাক হয়ে পড়ে। রিফাত চমকে ওঠে। বন্ধন বলল, হারকিউলিস সে যে ভণ্ডামি, মাত্র 610 টাকা একটা জীবনের দাম। টাকা নিচ্ছে ঠিক আছে, তবে তো সস্তা কেন? মাত্র 610 টাকা। সৈকত বলে, খেলাটা অন্য মনে হচ্ছে স্যার, কিছু তো গন্ডগোল আছে। রিফাত বলে ওঠে। বন্ধন এবার কিছু একটা ভেবে বলে, তিতির, কোনো ফেক অ্যাকাউন্ট থেকে 610 টাকা পেমেন্ট করুন, তারপর সাবমিট করুন। তিতির কোনো কথা বলে না, চুপচাপ আটককৃত একটা কার্ড থেকে পেমেন্ট করে। পেমেন্টের সাথে সাথে স্ক্রিনে আর একটা অপশন ভেসে ওঠে। সেখানে উল্লেখ্য তারা অপরাধের কি রকম মৃত্যু চায়, যেখানে অনেকগুলো অপশন: বিষক্রিয়া, ফাঁস, ছুরিকাঘাত, অ্যাক্সিডেন্ট, অন্য কোনো বিশেষ পন্থা অথবা হারকিউলিস চয়েস। রিফাত স্ক্রিনের এই লেখাগুলো দেখে বলে ওঠে। সৈকত বলে ওঠে, এখান থেকে একটা অপশন চুজ করলে বেশি ভালো হতো না? এতে আমরা ঠিকভাবে সেখানে সাবধান থাকতে পারবো। হারকিউলিস চয়েস হলো আমরা আসলে বুঝতে পারবো না যে সে ঠিক কিভাবে কোন প্ল্যানিংটা করছে, আশুতোষ ঘোষকে ঠিক কিভাবে অ্যাটাক করবে। বন্ধন একটু চুপ থেকে বলে, ছুরিকাঘাত চুজ করে দিন। এটা করতে হলে অবশ্যই ওকে সামনে আসতে হবে, কাউকে না কাউকে তো খুঁজে পাওয়া যাবে। তিতির কোনো কথা না বলে চুপচাপ কাজ সম্পন্ন করে এরপর বলে, আপলোড সম্পূর্ণ,
এমন সময় গুনতে হবে। এইদিকে আশুতোষ ঘোষ তার নির্ধারিত বাড়িতে চলে গেছে। বাড়িটা একদমই নিখুঁতভাবে সুরক্ষিত। বাইরে থেকে সাধারণ একতলা বাসা হলেও ভেতরে সর্বোচ্চ লেভেলের সিকিউরিটি ইনস্টল করা হয়েছে। বায়োমেট্রিক, রিমোট ট্র্যাপ, এআই ক্যামেরা, সাইলেন্ট অ্যালার্ম, স্নাইপার কভারেজ পর্যন্ত। বন্ধন বলেন, এখন শুধু অপেক্ষা। যে যদি এটা দেখে থাকে তাহলে তারাই কিছু না কিছু করবে। আমরা ধৈর্য ধরব এবং আঘাত করার জন্য প্রস্তুত থাকব। অন্ধকার আবরণে ঢেকে গেছে শহর। সন্ধ্যা গড়িয়ে এখন একেবারে গভীর রাত। আশুতোষ ঘোষের এলাকা নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেও যেন হিমশীতল সঞ্চার। চারিদিকে টানটান উত্তেজনা। একটা কালো সিকিউরিটি ভ্যান রাস্তার ধারে নির্বোধই দাঁড়িয়ে আছে। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তার ভেতরে কি চলছে, অথচ সেই ভ্যানের ভেতরেই যেন গোপন এক যুদ্ধের খুঁটি সাজানো। ভবিষ্যতের হালচাল ঠিক করার জন্য প্রস্তুত এক নিঃশব্দ সেনাদল। তিতির, সৈকত আর রিফাত বসে আছে সিকিউরিটি ভ্যানের ভেতরে। চারপাশে আলোর ঝলকানি, কম্পিউটার মনিটর, সার্ভার ইউনিট, নেটওয়ার্ক ট্র্যাকার, অডিও ভিজুয়াল গিয়ার সব মিলিয়ে যেন এক জ্বলন্ত অপারেশন রুম। বড় দুইটি মনিটর জুড়ে দেখা যাচ্ছে লাইভ ফুটেজ। আশুতোষ ঘোষের বাড়ির বাইরে রাস্তা, ছাদ, মূল দরজা, বারান্দা, এমনকি ভেতরের প্রবেশ পথ পর্যন্ত সব কিছুকে যেন তারা নিঃশব্দে দেখে পড়ে ফেলেছে চোখের ভাষায়। পর্দায় ফুটে উঠেছে কেবলই এক নিঃশব্দ চলচ্চিত্র, যেখানে প্রত্যেকটা ছায়া, প্রতিটা আন্দোলন মনে করিয়ে দিচ্ছে এই রাত স্বাভাবিক রাত নয়। সেই ভ্যানে বারবার এসে ঘুরে যাচ্ছেন বন্ধন ইশতিয়াক। কখনো তিনি নিজের টিমকে ব্রিফ করেছেন, কখনো বা ভ্যানে এসে মনিটরের ফুটেজ দেখে যাচ্ছেন দ্রুত চোখে। তার চোখে ধরা পড়ে নিখুঁত হিসাব, ঠান্ডা পরিকল্পনা, যেন কোনো চিত্রনাট্য নয়, একেবারে বাস্তব যুদ্ধের নায়ক। তার হাতে ধরা আছে মাল্টি চ্যানেল কমান্ডো ইউনিট ডিভাইস, যার মাধ্যমে তিনি সরাসরি প্রতিটি সাব ইউনিটকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। সাউন্ডপ্রুফ হেডসেটে কথা বলছেন নির্ভুল গলায়, কোনো আবেগ নয়, শুধু আদেশ। ভ্যানে বসে থাকা তিতির মাঝে মাঝে চোখ তুলে স্ক্রিন থেকে। তার চোখে উদ্বেগ, আবার অদ্ভুত এক প্রশান্তিও, যেন এই রাত কোনো সিদ্ধান্তের রাত। সৈকতের আঙুল কিবোর্ডে ছুটছে, লাইভ ট্র্যাকিং আপডেট করছে। রিফাত এক চোখে মনিটর দেখে, আরেক চোখে আশপাশের পরিবেশ স্ক্যান করছে, যেন কিছুই চোখ এড়িয়ে না যায়। তিতির সামনে বসে আছে তার আরেকটি এনক্রিপ্টেড ল্যাপটপ নিয়ে। সেখানে শুধু একটাই ট্যাব খোলা, যে এর ভিউয়ার্স পোর্টাল। কোনো আপডেট এসেছে কি না, নতুন টার্গেট হিসেবে আশুতোষ ঘোষের নাম দেখা যায় কি না, সে অপেক্ষা। সৈকত পাশে বসে এক মনে ক্যামেরা ট্রান্সফার স্ক্যান মনিটর করছে। রিফাত সিস্টেম প্যাটার্ন বিশ্লেষণ করছে, কোথাও কোনো ইনফিল্ট্রেশন সিগন্যাল ধরা পড়ে কিনা। একটা সময়ে তিতির ফিসফিস করে বলে, শুরু হয়ে গেছে। যেই ওয়েবসাইটে কিছু তো হচ্ছে। রিফাত বলল, মুভমেন্ট এখনো শুরু হয়নি, কিন্তু ছায়া একটু ঘন ঘন আসছে। বন্ধন ঠান্ডা গলায় বলে, তাদের আসতেই হবে, তারা আসবে। তিতিরের সামনে এক ছোট্ট স্ক্রিনে ভেসে আছে যে এর ভিউয়ার সাইট। হঠাৎ পর্দা ঝলকে ওঠে। যেই টার্গেট অ্যাকসেপ্ট করেছে, সাথে সাথে শুরু হয়ে যায় সময়ের কাউন্টডাউন। 72 ঘন্টার সময় থেকে বাকি সময় মাইনাস হতে শুরু করে। তিতির চমকে ওঠে। সে কাপা গলায় বলে, সৈকত, ওরা টোপ গিলেছে। সৈকত সাথে সাথে ল্যাপটপের উপর ঝুঁকে বলে, মাত্র 30 মিনিটে ওরা অ্যাপ্রুভ করলো। কোনো তদন্ত, কোনো যাচাই বাছাই না করে এত দ্রুত তদন্ত করলো কিভাবে? তিতির বলে, এটা একেবারে পরিষ্কার, তারা কোনো যাচাই করে না। কারো নাম পেলেই সিস্টেম অ্যাক্টিভ হয়। এটা বিচার নয়, এটা শিকার। এই মুহূর্ত সৈকত আরেকটা ডিভাইস খুলে বসে। আজকে সকালের খুন হওয়া বৃদ্ধ সম্পর্কে সে খোঁজ করছে। মাত্র কয়েক মিনিটেই তথ্য উঠে আসে স্ক্রিনে। নাম বজলুল হক চৌধুরী, বয়স 63, অবস্থান মিরপুর 6, অবস্থা বিগত 10 বছর ধরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, হার্টের রোগী। অভিযোগ নেই, কোনো মামলা নেই, কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক ইতিহাস নেই। সৈকতের কণ্ঠ ভারী হয়ে যায়। তাকে মারার কোনো যুক্তিই নেই। তিনি শুধু একজন বৃদ্ধ মানুষ ছিলেন। এই সিস্টেম এখন পাগলা ঘোড়ার মতো চলছে। এর মাথার আর মানুষ নেই। শিশু শিকার তালিকা।
তিতির এবার ধীরে বলে ওঠে, তবে যদি ওরা আশুতোষ ঘোষকে টার্গেট করে তাহলে এবার আমাদের পালা ছায়ার নিচে আলো ফেলার। ধীরে ধীরে রাত গড়াতে থাকে নিঃশব্দে, যেন প্রতিটি মিনিটের পদচারণা শোনা যায়। তবুও পুরো এলাকার ওপর একটা থমথমে শান্তি, ভয়ঙ্কর নিস্তব্ধতা, যেন ঝড়ের ঠিক আগের মুহূর্ত। পাহারায় থাকা লোকগুলো এক একজন যেন তীক্ষ্ণ ইন্দ্রিয় সম্পন্ন প্রাণী। প্রতিটি শব্দে চমকে উঠেছে, প্রতিটি ছায়ায় খুঁজছে অশনি সংকেত। রাত পেরিয়ে গেল, তবে যে এর কোনো চিহ্ন নেই। ভোর এলো অত্যন্ত স্বাভাবিকভাবে, প্রতিদিনের মতোই। পাখির ডাকে, সূর্যের আলোর পরশে শহর ঘুম ভাঙালেও যারা সারা রাত টিকেছিল সেই পাহারাদারদের চোখে ঘুম নেই। তাদের চোখের কোণে জমে আছে ক্লান্তির রেখা, আর ভেতরে জমে থাকা উত্তেজনার রেশ। কারণ তারা জানে না যে কখন আঘাত হানবে, শুধু এতটুকু জানে আঘাতটা নিশ্চিত। তবে এর অতীত কেসগুলোতে ঘটে জানা যায় এর সবগুলো হামলায় রাতের আধারে নিঃশব্দে রয়েছে। অতএব দিনের আলোতেও হাল ছেড়ে দেওয়া বোকামি ছাড়া কিছুই নয়। কোনো রকম ঝুঁকি নেওয়ার সুযোগ নেই এখন। তাই অপারেশনের দায়িত্বে পরিবর্তন আনা হলো। তিতির, সৈকত আর রিফাত তাদের চোখের ক্লান্তির ছাপ, কিন্তু মন তাদের এখনো অ্যালার্ট। তারপরেও তাদেরকে সাময়িক বিশ্রামের জন্য বাড়ি পাঠানো হলো, কারণ প্রতিটি সেনার জন্য পুনরায় প্রস্তুত হতে বিরাম দরকার। ভ্যান ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় তাদের পেছনে পড়ে রইল এক রাতের উত্তেজনার আবেশ। আর সামনে অপেক্ষা করছে অনিশ্চিত নতুন রাত। তাদের জায়গায় বসানো হলো নতুন সিকিউরিটি ইউনিট। এই টিমের কাজ দিনের প্রতিটি সেকেন্ডকে নজরে রাখা। আশুতোষ ঘোষ যেন চোখের আড়াল না হন। প্রতি মুহূর্তের জন্য এমনই নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। সিসিটিভির নজর, স্নাইপার দৃষ্টি, ড্রোন স্ক্যান, সবকিছু যেন অদৃশ্য এক দেয়াল তৈরি করে রেখেছে আশুতোষের চারপাশে। এরই মধ্যে দিন গড়িয়ে আবারও নামলো সন্ধ্যা। আবার হাল ধরল তিতির, সৈকত, রিফাতেরা। শহরের ব্যস্ততা ধীরে ধীরে স্মিত হতে থাকলো। আলো হারিয়ে ফেলল শক্তি, আর রাত আবারও ছায়া ফেলে দিল আশুতোষ ঘোষের বাড়ির চারপাশে। রাত তখন গভীরতর। ধানমন্ডির গলি থমকে আছে নিঃশব্দে। অন্ধকারে ঢাকা এক স্নায়ু যুদ্ধ চলছে আশুতোষ ঘোষের চারপাশে। বাড়ির প্রতিটি কোণে ঘাপটি মেরে বসে আছে বন্ধনের ইউনিট। ক্যামেরা জ্বলছে, সিগন্যাল টিকটিক করে চলছে, সব ঠিকঠাক। অন্যদিকে মনিটরে ভেসে আছে সেই ভয়াল ঘোষণা, টার্গেট নাম্বার 6 কন্টিনিউ। তিতির নিঃশ্বাস চেপে ধরে। সৈকত পাশেই, চোখ নিখুঁত। তারা জানে খেলাটা এখন আর ভার্চুয়াল নয়, একেবারে বাস্তব। তখনই হঠাৎ আশুতোষ ঘোষের এলাকার একমাত্র বিদ্যুতের পিলারে আগুন লেগে যায়। আগুন দপদপ করে জ্বলে ওঠে, গলির আলো নিভে যায় এক নিমেষে। পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে হাহাকার। আতঙ্কিত মানুষজন দৌড়াতে শুরু করে। কেউ জানালা খুলে চিৎকার করে, কেউ ফায়ার সার্ভিসে ফোন দেয়। ল্যাপটপ স্ক্রিন থেকে সরে যায় সিসিটিভি ফুটেজ। একদম অন্ধকার, হাজার চেষ্টায়ও কিছুই প্রকাশ্য নয়। বন্ধন সিকিউরিটি ভ্যান থেকে বেরিয়ে এগিয়ে যায়, কিন্তু তখনই ঘটে ছায়ার উল্টো চমক। এই বিশৃঙ্খলার মাঝে ঠিক যেন পূর্ব পরিকল্পিত নিঃশব্দে কোথা থেকে যেন ছায়ার মতো ঢুকে পড়ে একদল লোক। কয়েক সেকেন্ডের মধ্যেই আশুতোষ ঘোষকে নিরাপত্তা বলয়ের মধ্য থেকে তুলে নিয়ে যায়। সব কিছু ঘটে মাত্র 10 মিনিটের ভেতর। জেনারেটর জ্বলতে সময় নিয়েছে এত সময়, সাথে ক্যামেরা অন হয়ে যায়। তবে যা হবার তা এই অন্ধকারেই হয়ে গিয়েছে। রিফাত ওয়াকিটকিকে বলে, স্যার স্যার হিজ গন। ক্যামেরা অন্ধকার হবার পরপরই সব সিগন্যাল ব্ল্যাক। এখন ফিরেছে, তবে ঘর একদম ফাঁকা। বন্ধনের চোখে তীব্র ব্যর্থতার ক্ষত। ওরা জানতো এটা টোপ। আমরা যা পরিকল্পনা করেছি ওরা সেটা আগে ধরে ফেলেছে। বন্ধনের টিম সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে ফেরে। তারা আশুতোষ ঘোষের ঘরের সামনে পড়ে থাকা একটা সাদা কাগজ উদ্ধার করে। আগুনের রঙে পোড়া ধারে এক লাইন লেখা, স্বাগতম অফিসার্স। এত সহজে শেষ হওয়ার খেলায় কি নেমেছি আমরা? হারকিউলিসকে ধরা এত সহজ? আমরা বিচারের পথে, আমাদের পথে বাধা হলে বিপদে পড়বেন। এছাড়াও ঘরে পাওয়া যায় একটা খাওয়া সিগারেটের ফিল্টার, যেটা এখনো গরম। আর তেমন কিছু উদ্ধার হয় না ঘর থেকে। চেক করা হয় সবকিছু। খেলাটা যেন জঘন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে। তিতির আর রিফাত ফিরে আসে তিতিরের বাসায়। খেলাটা তো মাত্র শুরু।
রিফাত এবং বন্ধন এখানেই ফিরবে। জেই এর ওয়েবসাইট থেকে কোনোভাবেই চোখ সরানোর উপায় নেই আজ। সিগারেটের ফিল্টারটা যখন ফরেনসিক ল্যাবে পাঠানো হলো তখন রাত প্রায় শেষের দিকে। বন্ধন আর রিফাত ফিরে আসে তিতিরের বাসায় তাদের ওয়ার্ক জোনে। বাতাস ঠান্ডা, কিন্তু ঘরের ভেতরে উত্তাপ নিঃশব্দ এক যুদ্ধে সবাই জেগে। সকাল 5:17 ফরেনসিক রিপোর্ট আসে। 3টি আলাদা ডিএনএ মিলেছে সিগারেটের ফিল্টার থেকে 3 জন ভিন্ন ব্যক্তির লালা এবং একটি স্পষ্ট ফিঙ্গারপ্রিন্ট। তিতির বিস্ময়ে বলে, 3 জন মিলে একটা সিগারেট খাচ্ছিল, তার মানে ওরা একটা টিম, পূর্ব পরিচিত। বন্ধন চুপচাপ রিপোর্ট স্ক্যান করে যাচ্ছে। তারপর হঠাৎ বলে ওঠেন, বাকিরা গ্লাভস পরেছিল, কিন্তু একজন বোকামি করেছে, সিগারেটের শেষটা ছুঁয়েছে খালি হাতে। রিফাত টার্মিনালে বসে সরকারি ফিঙ্গারপ্রিন্ট ডেটাবেসে ম্যাচিং করে শুরু করে। মাত্র কয়েক মিনিটের মধ্যে একটা নাম ফুটে ওঠে স্ক্রিনে। নাম মাহফুজ রানা, বয়স 34, পূর্বতন পেশা সরকারি টেকনিশিয়ান, পলিশিং ইউনিট। বর্তমান অবস্থা সরকারিভাবে ডিসমিস, কিন্তু কোনো এফআইআর বা মামলা নেই। লোকেশন সর্বশেষ আপডেট ঢাকা শ্যামলী। বন্ধন চুপ করে ওই নামের দিকে তাকিয়ে থাকেন, তারপর বলেন, এই একটা লোককে ধরতে পারলে পুরো টিমটাকে ধরতে পারা যাবে। তার সঙ্গে যারা ছিল তারা আশুতোষ ঘোষকে কোথায় রেখেছে সেটা জানতেই হবে। এর মানে আমরা যে রোড ম্যাপে প্রথম ছায়া ধরেছে। সকালে পুরো টিম বেরিয়ে পড়ে মাহফুজ রানাকে খুঁজতে। আর ততক্ষণে তিতির তার ডেস্কে বসে থাকে, চোখে অদ্ভুত তীক্ষ্ণতা। আশুতোষ ঘোষ নিখোঁজ, কিন্তু থেমে নেই। অদ্ভুতভাবে আশুতোষ ঘোষের কোনো ছবি ওরা পাবলিশ করেনি ওয়েবসাইট থেকে। তার মানে আশুতোষকে ওরা মারেনি, লুকিয়ে রেখেছে। ছায়ায় ছায়ায় মুখ, ঢাকায় তখন সদ্য ভোর ছুঁয়েছে, কিন্তু শহরের ওপর যেন একটা কালো চাদর টেনে রেখেছে অদৃশ্য কেউ। বন্ধনের দল ছড়িয়ে পড়েছে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। শ্যামলী, মোহাম্মদপুর, মিরপুর, এমনকি পুরান ঢাকার অলি গলিতে চলতে থাকে অভিযান। লক্ষ্য একটাই, মাহফুজ রানা। একটা পুরনো মদের আড্ডা, ভাঙা দেয়াল, আধ ভাঙা চেয়ার, লুকিয়ে থাকা চোখ। ঠিক এখান থেকেই খবর আসে একজন লোক, মুখের দাড়ি, চোখের চশমা, সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে চুপ করে বসে থাকে কোণের এক চেয়ারে। সন্দেহজনক লোকটিকে দেখে এক দল অফিসার এগিয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে চারপাশ ঘিরে ফেলা হয়। লোকটি দৌড়াতে হয়, কিন্তু সে জানে না তার মুখোশ উন্মোচন হয়ে গেছে। খেলার জবাব দেওয়া শুরু। মাহফুজ রানাকে সোজা আনা হয় ইন্টারোগেশন রুমে। চুপচাপ, হাত বাঁধা হ্যান্ডকাফে। চোখে পড়ে সে ক্লান্ত, কিন্তু একটুও ভীত না। নীল আলো, সাদা দেয়াল, ধাতব চেয়ার আর একটা ঘাম জমা টেবিল। কাছের এপারে দাঁড়িয়ে সৈকত, তিতির আর রিফাত সহ আরও অফিসাররা। আর ভেতর মাহফুজ রানার সাথে বন্ধন। ইস্তিয়াকের টেবিলের উপরে বসে আছে মাহফুজ রানা, তার চোখে অদ্ভুত এক শান্তি। বন্ধন চেয়ারে বসে ধীরে বলেন, এবার স্বীকারোক্তির সময়, শুরু থেকে শুরু করো। মাহফুজ চুপ, তাকে যেন জোরাজুরির কিছু নেই। সে গ্রেফতার হওয়া থেকেই সব বলতে প্রস্তুত। মাহফুজ হালকা গলায় বলে। বন্ধনের চোখ সরু হয়ে যায়। তাহলে তুমি স্বীকার করছো তুমি ওদের একজন? মাহফুজ হাসে। বন্ধনের কণ্ঠ শীতল হয়ে ওঠে। আশুতোষ কোথায়? মাহফুজ কিছু না বলে চুপ করে থাকে। রুমের ঠান্ডা বাতাস গরম হয়ে ওঠে যেন। বন্ধন ধীরে উঠে দাঁড়ান, টেবিলের ওপর জোরে হাত রাখেন। তার কণ্ঠ ভয়ঙ্কর, প্রতিটি শব্দ যেন ছুরি। মাহফুজ, যতক্ষণ ভদ্রভাবে প্রশ্ন করছে ততক্ষণ উত্তর করো। ভদ্রতা সরলে যে হিংস্রতা আসবে তা সহ্য করতে পারবে না। এটা কোনো ছোট মোটো কিডন্যাপিং নয়, সিরিয়াল কিলিং। মাহফুজ রানা একটু চুপ করে থাকে, তারপর হঠাৎ নিঃশ্বাস ফেলে একদম ধীরে, ঠোঁটের কোণে হালকা একটা পরাজিত হাসি, সে বলে। ঘরের কাচের ওপারে তিতির আর সৈকতের চোখ একে অপরের দিকে ছুটে যায়। রিফাত নোটপ্যাডে টেনে নেয় হাতে। মাহফুজ রানা বলে। বন্ধনের প্রশ্ন করে, কে বলেছিল? মাহফুজ মাথা নাড়ে। বন্ধন ব্রু কুঁচকে বলে, তাহলে টাকা? মাহফুজ বলে। বন্ধনের স্বর গম্ভীর। তুমি নিশ্চিত ওটা শুধু কিডন্যাপ ছিল? মাহফুজ জোর দেয়। মাহফুজ রানা একটানা বলে যাচ্ছিল, তার কণ্ঠে ক্লান্তি, কিন্তু ভয়ের সাথে মিশে আছে স্বস্তি, যেন ভেতরের ভার সে নামিয়ে রেখেছে। সে আবার বলে,
মাহফুজের বলা শেষ হওয়ার সাথে সাথেই বন্ধনের নির্দেশে মুহূর্তেই টিম বেরিয়ে পড়ে মাহফুজ রানার বাকি 3 জন সঙ্গীকে ধরার জন্য। খুব দ্রুত ঢাকা শহরের ভেতর একাধিক লোকেশনে হানা দিয়ে রিয়াজ, মোতালেব আর রনিকে গ্রেফতার করা হয়। ওদের কেউ ম্যাচে লুকিয়েছিল, কেউ এক বন্ধুর বাড়িতে, কেউ এক পার্কের ছায়ায়। অন্যদিকে তিতির বসে নিজের ল্যাপটপ স্ক্রিনের সামনে মাহফুজ যে নম্বরে কথা বলেছে সেই নম্বরকে ধরে সে বিশ্লেষণ শুরু করে। নম্বরটা একেবারে নতুন, আগের কোনো কল হিস্টোরি নেই, কিন্তু শেষ সিগন্যাল পাওয়া গেছে ঢাকার ভেতরেই তেজগাঁও রেল স্টেশনের কাছে একটা মোবাইল টাওয়ারে। তিতির সাথে সাথে রিকুইজিশন পাঠায়। সরকারি সাইবার সিকিউরিটি ইউনিটের অধীনে ট্র্যাকিং টিমকে জানানো হয়। তিতির নিজেই সব দায়িত্ব নিয়ে করতে থাকে। তেজগাঁওয়ের এক পুরনো রেল স্টেশনের পাশের গলি, ভাঙা দেওয়াল আর অচেনা নীরবতা। খুব সকালে তিতির, বন্ধন সহ তাদের টিম পৌঁছে যায় সেখানে। বন্ধন আর তিতির আগে পৌঁছায়। গাড়ির ভেতর বসে দুজনেই চুপচাপ, কেউ কিছু বলে না। তিতির ট্যাবলেটের স্ক্রিনে লোকেশন ফিক্সড হয়ে দেখায়। এই জায়গা, এখানেই শেষ সিগন্যাল ধরা পড়েছিল। বন্ধন জানালার কাছ নামিয়ে বাইরের দিকে তাকিয়ে বলেন, দেখা যাক আছে নাকি পালিয়েছে। তাদের সাথে আসে রিফাত, সৈকত সহ ফিল্ড টিমের আরও 4 জন অপারেশনাল অফিসার। ওরা একটু দূরে গাড়ি পার্ক করে ছড়িয়ে পড়ে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে চারদিক নীরব। আশেপাশের দোকানপাট বন্ধ। গলির শেষ মাথার একটা পরিত্যক্ত দোতলা বাড়ির লোকেশনই পাওয়া যায়। তাদের এক অফিসার কাঁধে ইশারা করে বন্ধনকে ডাকে। ভেতরে ঢুকেই দেখে একটা ছোট্ট ঘরের কোনায় মুখ কাপড়ে বাঁধা, হাত পা রশিতে আটকানো একজন লোক। আশুতোষ ঘোষ। রক্তাক্ত নয়, আহত নয়, কিন্তু চরম ক্লান্ত। ঘর জুড়ে ছড়ানো আছে ধুলো, ফেলে যাওয়া ফোম কাপ, একটা প্রায় ফুরিয়ে যাওয়া গ্যাস লাইট। তবে সারা ঘর ফাঁকা, যেন সব লোক পালিয়েছে। এরা যেন বুঝে গেছে এদের রক্ষা নেই, তাই আশুতোষ ঘোষকে নিয়ে আর ভাবেনি। সব কিছু ছড়িয়ে ছিটিয়ে গায়েব। তবেই ছড়ানো ঘরটায় কিছু তো রেখে গেছে তারা এই নিরাপত্তা বাহিনীর জন্য। দেয়ালের পাশে রাখা একটা পুরনো কাঠের টেবিলের ওপর একটি সাদা কাগজ। বন্ধন টেবিলের কাছে গিয়ে কাগজটা পড়েন। ওর নাম তোমরা লিখছো, এবার আমরাও লিখলাম তোমাদের নাম, আমরা দেখছি। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। ঘরটাতে তন্ন তন্ন করে খুঁজে নেয় অফিসাররা, তবে কিছু নেই, একদম নিখুঁত। ঘরের নিস্তব্ধতা ছিঁড়ে বাইরে থেকে ভেসে আসে গাড়ির স্টার্ট দেওয়ার শব্দ। আশুতোষ ঘোষকে উদ্ধার করার পরপরই বন্ধন নিজের গাড়ির চাবিটা সৈকতের হাতে তুলে দিয়ে বলেন, আপনি তিতিরকে নিয়ে ফিরে যান, আমিও রিফাত আশুতোষকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। এই মুহূর্তে স্বাস্থ্য পরীক্ষাটা জরুরি। তিতির প্রতিবাদ করতে যায়, কিন্তু বন্ধন শান্ত কণ্ঠে বলে, ভরসা রাখুন, আমরা ঠিক সময় ফিরে আসবো। এখানে আপনাদের কাজ নেই, ফিরে একটু বিশ্রাম করুন, এরপর আবার শুরু করতে হবে। সৈকত আর তিতির কোনো প্রতিক্রিয়া না দিয়ে ফিরতে রাজি হয়। গাড়ি দরজা বন্ধ হয়। সৈকত স্টিয়ারিং ধরেন, পাশে তিতির চুপ করে বসে। শহরের দিকে গাড়ি এগিয়ে চলে। ভোরের আলো গা ছুঁই ছুঁই করছে, রাস্তাগুলো ফাঁকা। গাড়ি যখন মোহাম্মদপুরের বাঁক পেরিয়ে এক ফ্লাইওভারের দিকে ওঠে, তখন হঠাৎ তিতির বলে ওঠে, সৈকত, ব্রেক করো, সামনে রিক্সা। সৈকতের পা ব্রেক প্যাডে পড়ে, কিন্তু কিছুই হয় না। সে চেঁচিয়ে ওঠে, তিতির, ব্রেক ফেল করছে, এটা কাজ করছে না। তিতির চোখ বড় বড় করে জানালার বাইরে তাকায়। রাস্তার মাথায় বাঁক, সামনে একটা বাস, তার পেছনে ঢালু, আর গাড়ির গতি বাড়ছে। সৈকত হ্যান্ড ব্রেক টানতে চেষ্টা করে, কিছু না হলে স্টিয়ারিং ঘুরিয়ে দেয়। পাশের রেলিংয়ের দিকে গাড়ি দুলে ওঠে। টায়ার ঘর্ষণে চিৎকার করে ওঠে, ধোঁয়া বের হয়। তিতির দুহাত ধরে ড্যাশবোর্ড আঁকড়ে ধরে, চিৎকার করে, বাম দিকে নাও, বাম দিকে। না না। আর তখনই এক প্রচণ্ড শব্দ, এক ঝাঁকুনিতে সব আলো থেমে যায়। গাড়ি স্লাইড করে সোজা ধাক্কা মারে ফ্লাইওভারের রেলিংয়ে। গাড়ির কাঁচ ভেঙে যায়, এয়ারব্যাগ ছিটকে পড়ে। ভেতরে ধোয়া কাঁচ আর নিস্তব্ধতা। তিতির অর্ধমূর্ছিত, কপাল ফেটে গেছে, রক্তের চোখে ছায়া পড়েছে।
সৈকত ড্রাইভিং হুইল জড়িয়ে পড়ে আছে, তার নিঃশ্বাস চলছে কিন্তু অচেতন। দূরে কোথাও অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে ওঠে, আর ঠিক সেই মুহূর্তে এক অচেনা মুখ ফ্লাইওভারের ছায়ায় দাঁড়িয়ে চেয়ে থাকে গাড়ির দিকে। তার মুখ ঢাকা কিন্তু চোখ দুটি ঠিক সেদিকে স্থির। হারকিউলিস দেখেছে শূন্যতার নিঃশব্দ ছায়া। ঢাকার রাত তখন অতীতের মতো শান্ত নয়। পুলিশি প্রহরায় মোড়ানো শহরের মাঝখানে রাজধানীর অন্যতম ব্যস্ত মেডিকেল ইমার্জেন্সি ইউনিটের নিস্তব্ধ এক করিডর। সেখানে পাশাপাশি দুটো কেবিন, একটাতে তিতির, আরেকটাই সৈকত। তিতিরের কপালে গজ বাঁধা, ডান চোখের নিচে তীব্র ক্ষতচিহ্ন, বাম হাত পুরোপুরি প্লাস্টারে মোড়ানো। তার নিঃশ্বাস ধীর, স্পন্দিত কিন্তু নিস্তেজ। সৈকতের বুকে জড়ানো ব্যান্ডেজ মনিটরে তার হৃদস্পন্দন ওঠানামা করছে। এয়ারব্যাগ তাকে রক্ষা করলেও ছেঁড়া চামড়ার নিচে যন্ত্রণা স্পষ্ট। তাদের দুজনকেই হসপিটালের ইমার্জেন্সিতে আনা হয় দুর্ঘটনার ঠিক 15 মিনিটের মধ্যেই। বন্ধন নিচে তাদের সঙ্গে ছিলেন। সেই থেকে গত 24 ঘন্টা হসপিটালেই আছেন তিনি। এক মুহূর্তের জন্য চোখের সামনে থেকে সরেননি। অস্বীকার করা যাবে না, এই ইউনিটের সকলের দায়িত্ববোধতা টিমের অন্য সদস্যরাও পালা করে সেবাই ছিল। রিফাত সব রিপোর্ট হাতে নিয়ে ঘোরে, সিসিটিভি রেকর্ড খুঁজে দেখে কেউ কিছু করে গেছে কি না। ফরেন্সিক ইউনিট এসে গাড়ির ব্রেক লাইন পরীক্ষা করে, সেখানেও দেখা যায় সরাসরি টেম্পারিংয়ের চিহ্ন। একটা অসাবধান দুর্ঘটনা ছিল না এটা। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার, পুরো 24 ঘন্টায় হারকিউলিস কোনো নতুন খুন করেনি। না যে এই পোর্টালে নতুন কোনো টার্গেট আপলোড হয়েছে, আর না নতুন কোনো এক্সকিউশন রিপোর্ট এসেছে। যেন সময় থেমে গেছে। বন্ধন একাই করিডোরের জানালার পাশে দাঁড়িয়ে। বাইরে আকাশ মেঘলা, বাতাসে অদ্ভুত এক ভার। সে চুপ করে ভাবে, তোদের জন্য কি অপেক্ষা করছে ছায়ার ভেতর? হারকিউলিস কেন এত শান্ত হয়ে গেল? হুট করে সবকিছু যেন বেশি শান্ত। ঠিক তখনই নার্স কেবিন থেকে বেরিয়ে এসে বলে, স্যার, ওনারা দুজনেই চোখ খুলেছেন। বন্ধনের কণ্ঠ ফিসফিস করে ওঠে। যুদ্ধ আবার শুরু হবে। বন্ধন তাড়াতাড়ি তিতিরের কেবিনের দরজায় এসে ঠেকল। কেবিনের ভেতর থেকে হালকা হাওয়া বেরিয়ে আসছিল, আর তিতিরের চোখের মলাট ফোলা, কিন্তু তার মুখে ক্লান্ত হলেও অদ্ভুত এক শান্তি। তিতির তার ভাঙা গলায় বন্ধনকে ইশারায় কাছে ডাকে। বন্ধন এগোলে তিতির জড়ানো স্বরে বলে, বন্ধন স্যার, আপনাকে কিভাবে ধন্যবাদ দেওয়া উচিত তা ঠিক বুঝতে পারছি না। বন্ধন অবাক হয়ে বলে, কারণ কি? তিতির বলে, নার্সরা বলছিল আপনি পরিবারের মতো করে আমাদের জন্য পাগল হয়েছিলেন। বন্ধন হাসে। তিতির, আপনার হসপিটালে আমার ভাগের অসুস্থতাটুকু ভোগ করছেন। এই মৃত্যুর ফাঁদ আমার জন্য পাতা ছিল। আপনারা দুজন শুধুমাত্র ভুল করে ভুক্তভোগী। তিতির হেসে জিজ্ঞেস করে, সৈকত ঠিক আছে? বন্ধন বলে, হ্যাঁ, এখন আপনারা দুজনে আউট অফ ডেঞ্জার। সৈকতের জ্ঞান ফিরেছে, ওর বাবা মা ভেতরে, তাই আমি আপনার সঙ্গে কথা বলতে এলাম। তিতির একটু সময় চুপ করে বন্ধনের চোখের দিকে তাকিয়ে বলল, স্যার, আমার আপনাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। বন্ধন শুধু একটু বিস্মিত চোখে তাকিয়ে রইল তিতিরের ওই দুর্বল মুখের দিকে। তিতির আবার বলল, সৌহার্দ্য চৌধুরী যে মাইক্রোচিপ আপনারা খুঁজছিলেন সেটা আমার কাছে আছে। ওটা অবশ্য কোনো মাইক্রোচিপ নয়, একটা ফাইল যেটা আমি সৌহার্দ্য চৌধুরীর ইমেইলের আর্কাইভ থেকে পেয়েছিলাম। আমি যতটা সৌহার্দ্য চৌধুরীকে নিয়ে অনুসন্ধান করেছি, উনি কোনো খারাপ মানুষ ছিলেন না। তিনি খুব সাধারণ একজন ছিলেন, বলতে পারেন ভুক্তভোগী। বন্ধন ইস্তিয়া খেসে উঠল। এবার বলল, একটা প্রশ্ন মাথায় আসছে, আপনি বাকি সব ফাইলের মতো এটাকে পাবলিশ করেননি কেন? আমি তো আশা ছিলাম কোনো এক ভোরে সৌহার্দ্য চৌধুরী এই ফাইলটা নিয়ে পুরো দেশে তোলপাড় দেখতে পাবো। তিতির ক্লান্ত হাসলো। আমার গোপনীয় কোনো বিষয় গোপন কেন থাকে না বলতে পারেন? ঠিক কোন জায়গায় ছুটে যায় যে মানুষ বুঝে যায় যে কাজটা আমি করেছি? বন্ধন এবার একটু নড়ে চড়ে বসে। আপনি ভুল। ফারহান ইজাজ এখনো মনে করে তেয়াসের সংবাদ ফাঁস করেছে লুনা হাসান নিচে, আর ওদের সব কুকর্মের তথ্য ফ্লাশ করেছে সৌহার্দ্য চৌধুরী। এখানে কোথাও তো আপনার নাম নেই। তিতির একটু ব্রু কুচকে বলল, তাহলে আপনি কি শুধু আন্দাজ লাগালেন? বন্ধন স্মিথ হেসে বলল, একদমই নয়, এটা আমার অভিজ্ঞতা। সার্ভিসে আমি 10 বছর আছে, মানুষের চোখ দেখে নারী নক্ষত্র বলে দিতে পারি। আর আপনি তো সহজ সমাধান। তবে আমার প্রতি এত বিশ্বাস যে
তিতির বলল, সো আমার আপনাকে নিষ্ঠাবান মনে হয়েছে। এখন আপনি নাও হতে পারেন, তবে এই ফাইলটার জন্য সঠিক মানুষ আপনাকে মনে হয়েছে আমার। একটু থেমে তিতির আবার বললে, সৈকত সত্যি ঠিক আছে? বন্ধন হেসে বললেন, হ্যাঁ, এখন ঠিক আছে। বাম হাতে সামান্য ফ্র্যাকচার, তাছাড়া তেমন কোনো সমস্যা হয়নি। পাশের কেবিনে আছে। তিতির জিজ্ঞেস করে, কে মারতে চেয়েছিল আপনাকে? বন্ধন বলল, এখনো তদন্ত চলছে, তবে আশা করা যাচ্ছে এবার শত্রুর মুখ খোলাসা করা সহজ হবে। আরো কিছু সময় কথোপকথন চলার পর বন্ধন উঠে গেল। তিতিরের কেবিনে এসে দাঁড়ালো ওদের টিমের আরো 2 জন মেম্বার। হাসপাতালের নিচতলার একটি নির্জন কনফারেন্স রুমে বসেছে। তদন্ত টিম বাইরে আলো ফিকে হয়ে এসেছে। ঘরের ভেতর এক অদ্ভুত চাপা উত্তেজনা। আশুতোষ ঘোষকে রাখা হয়েছে কড়া প্রহরায়। চেয়ারে বসে আছেন তিনি। এই হাসপাতালে গতকাল থেকে আর তার সমগ্র চেক আপ করা হচ্ছে। তার শরীরটা ক্লান্ত, চোখে বিস্ময়, মুখে ধীরে ধীরে আসা স্থিরতা। বন্ধন চুপচাপ বসে আছেন তার সামনে। টেবিলের অপর প্রান্তে ফরেনসিক অফিসার রিফাত, সাথে একজন স্টেনোগ্রাফার। রেকর্ডার চলছে। বন্ধন জিজ্ঞেস করছে, মিস্টার ঘোষ, যারা আপনাকে কিডন্যাপ করেছিল তাদের সম্পর্কে এমন কিছু মনে আছে যারা তাদেরকে আইডেন্টিফাই করতে পারে? আশুতোষ ঘাড় নাড়িয়ে বললেন, না স্যার, একবারের জন্যও না। আমার চোখে কাপড় বাঁধা ছিল শুরু থেকেই, মুখেও মাস্ক। আমি কখনোই তাদের দেখতে পাইনি। রিফাত জিজ্ঞেস করলো, কোনো আওয়াজ, গন্ধ বা আলাদা কিছু মনে আছে? আশুতোষ এক মুহূর্ত চুপ করে রইলেন। হ্যাঁ, কিছু শব্দ কথা কানে এসেছিল। তাদের মধ্যে একজনের ইংরেজি উচ্চারণ ছিল স্পষ্ট ব্রিটিশদের মতো, যেন সে ইংরেজ। পুরোদস্তুর লন্ডনের মতো টান, খুব পলিশড কথা। অন্যদের চেয়ে তার কথাই বেশি মনে আছে। বন্ধন জিজ্ঞেস করলো, সে অন্যদের নেতৃত্ব দিয়েছিল? আশুতোষ মাথা নাড়েন। ঠিক বলতে পারছি না, তবে ওর গলা অন্যদের চেয়ে শক্তিশালী ছিল। আর একটা জিনিস আমি শুনেছিলাম, ওরা বুঝতে পারেনি আমি তখন জেগে আছি। একজন ফোনে কথা বলছিল, আবারও সেই ব্রিটিশ টান। বারবার একটা কথা বলছিল, শি ইজ ইন কেবিন 302, জাস্ট কিপ হার কাম, ডোন্ট লেট হার স্ট্রেস, ইউ আন্ডারস্ট্যান্ড, দ্য বেবি কামস ফার্স্ট। রিফাত চোখ তুলে তাকায়। কেবিন 302? আশুতোষ সম্মত হন। হ্যাঁ, বারবার ওই নাম্বার। তারপর বলছিল এক মহিলার কথা, যে নাকি প্রেগনেন্ট। আর তাদের বর্তমান কথায় মনে হয়েছে সে ঢাকায়, সম্ভবত ঢাকা মেডিকেলে। বন্ধনের চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে। তাহলে একজন অপরাধী বা জড়িত ব্যক্তি এখন এই হাসপাতালে আছে, যার স্ত্রী কিংবা যে কেউ ভর্তি আছেন কেবিন 302-তে। রিফাত সাথে সাথে ফোন বের করে ওয়ার্ড রেকর্ড চেক করতে শুরু করে। বন্ধন তখন ধীরে বলে, হাসপাতালের নিরাপত্তা ফুটেজ খতিয়ে দেখো। কেবিন 302-এ গত 2 সপ্তাহে যারা এসেছেন, বিশেষ করে বিদেশিরা, তাদের সব তথ্য সংগ্রহ করো, সাথে খোঁজ লাগাও গর্ভবতী মহিলার কারে এসছে। যদি ব্রিটিশ পাসপোর্ট থাকে তাহলে দূতাবাসেও জানানো লাগবে। আশুতোষ হঠাৎ থেমে বললেন, আর একটা কথা মনে আছে, সেটা মনে পড়ছে, তারা একজনের নাম নিচ্ছিল, মিস্টার গ্রে। কথাগুলো এমন ছিল, মিস্টার গ্রে ডাজন্ট ওয়ান্ট এনি এক্সপোজার, ডু হোয়াট ইউ হ্যাভ টু। বন্ধন দাঁড়িয়ে পড়ে, চোখের অদ্ভুত এক ঝলক। মিস্টার গ্রে, কোন একটা নাম তো পাওয়া গেল। রিফাত গম্ভীর স্বরে বলে, এটা কোনো বড় গ্লোবাল নেটওয়ার্কের অংশ হতে পারে স্যার, এমন কিছু লাগছে আমার। বন্ধন হালকা মাথা নাড়ে। আরও এক ধাপ এগিয়ে গেলাম আমরা, কিন্তু এবার সময় কম। তারা জানে আমরা বেঁচে গেছি। তিতির, সৈকত সবাই জানতো তারা পরে হামলা চালাতে পারে। এবার ছায়ার মুখ উন্মোচন করতেই হবে। একটু থেমে আবার মনে মনে বলে, আমার হিসেব মতো ওরা ভেবেছিল আমার গাড়িতে করে আমি আশুতোষকে নিয়ে ফিরবো, তাই আমাদের একসাথে দুজনকে মারার ভালো পরিকল্পনা এগিয়েছিল ওরা। ক্লান্ত আলোটায় আশুতোষের ছায়া ঘন হয়ে আসে। দূরে কোথাও অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায়। হাসপাতালে 302 নম্বর কেবিনের সামনে এখন কড়া নজরদারি। কেবিনে আছেন এক গর্ভবতী নারী, নাম সঞ্জিদা রহমান। ডাক্তাররা বলেছেন তার ডেলিভারির সময় খুবই কাছাকাছি, কিন্তু তাকে ভর্তি করিয়েছে তিনি তার স্বামী বলেই পরিচয় দিয়েছিলেন। কিন্তু এখন সেই লোকটি তার খেয়াল রাখছে তিনি কোনো আত্মীয় নয়। পরিচয় দিয়েছেন পারিবারিক বন্ধু হিসেবে। নাম বলেছে জনাথন মায়ার। বিদেশি সুদর্শন, বয়স 40-এর কাছাকাছি, চুপচাপ, পরিষ্কার, ব্রিটিশ টান এবং সন্দেহজনক। রাতের 9টায় আবারও বৈঠকে বসেছে তদন্ত টিম। রিফাত সকল ডিটেলস এনে হাজির। লোকটার নাম পাসপোর্টে জনাথন মায়ার, ব্রিটিশ নাগরিক, ঢাকায় ঢুকেছে 2 সপ্তাহ আগে।
আর অ্যাক্টিভিটি বেশ রহস্যজনক। স্ত্রী না হয়েও স্ত্রীর মতো পরিচয় দিচ্ছে, আবার বন্ধু বলছে। সে সবাইকে কনফেস করছে। 302 নম্বর কেবিনে সে গোপনে লুকিয়ে ঢুকছে, মাঝে মধ্যে ঢুকছে না, শুধু দরজার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। বন্ধনের চোখ জ্বলে উঠল। সে জিজ্ঞেস করলো, আর সঞ্জিদা রহমান? ফিল্ড মেম্বার। স্যার, ডিটেলসটা পেয়েছি। সঞ্জিদা রহমান পুরাতন খুনের দায়ে সাজাপ্রাপ্ত জামশেদ খানের স্ত্রী। তবে বেশ কয়েক বছর ধরে জামশেদ অপরাধ জগতে থেকে দূরেই থাকছে। নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। তার স্ত্রী অসুস্থ হলেই এখানে ভর্তি করানো হয়। জামশেদ খান নিজের স্ত্রীকে ভর্তি করে গেলে একবার খোঁজ নিতে আসেননি। আর তিনি যাওয়ার পর থেকেই জনাথন মায়ের বারবার হাসপাতালে এসে নজর রাখছেন। বন্ধন কিছু ভেবে বলল। জামশেদ খানের পুরনো ডিটেলস কি? তনয়া বলল, স্যার, টাকার জন্য খুন করত। তার হাতে 2টো খুন হয়। সাজাপ্রাপ্ত হয়ে জেল খেটে বের হয়েছেন বছরখানেক হয়েছে। সঞ্জিদা রহমানকে বিয়ে করে জেল থেকে বের হওয়ার পর এটাই প্রথম সন্তান তাদের। তবে যতদিন সাজা কেটে বেরিয়ে এরই মাঝে তার কোনো রকম অপরাধের রেকর্ড নেই। এলাকার লোকজন থেকে যতটা জানা যায়, জামশেদ বাপের রাস্তা ছেড়ে মুদি দোকান দিয়ে সুখে সংসার করছিল। বৈঠকে সবাই চুপ। বন্ধন রিফাতকে জিজ্ঞেস করে। মিস্টার গ্রে সম্পর্কে কোনো আপডেট? রিফাত বলে, না স্যার, মিস্টার গ্রে নামের কিছুই পাওয়া যায়নি, তদন্ত চলছে। মিটিং চললো আরও ঘন্টাখানেক। পরিকল্পনা ছিল নিখুঁত। সানজিদার সাথে যোগাযোগ করা হলো। সানজিদার স্বামী যে বর্তমানে এত জঘন্য কাজের টার্গেট হয়েছে, সানজিদা প্রথমে বিশ্বাস করতে না চাইলেও পরে বাধ্য হয় মানতে। বন্ধন নিজে গিয়ে সব ব্যাখ্যা দিলেন, সাথে প্রতিশ্রুতিও। আপনার এবং আপনার অনাগত সন্তানের কোনো ক্ষতি হবে না, শুধু আমাদের একটু সাহায্য করতে হবে এই অপরাধীকে ধরতে। সানজিদা রাজি হলেন। তার থেকে জানা গেল জনাথন মায়ার তাকে বলেছে সে জামশেদ খানের বন্ধু। হাসপাতালে অনেক টাকা প্রয়োজন, তাই সে তার একটা গুরুত্বপূর্ণ কাজ করতে শহরের বাইরে গেছে এবং জামশেদের কথা মতোই জনাথন মায়ার সানজিদার খেয়াল রাখছে। সানজিদা খুবই বুদ্ধিমান এবং সৎ একজন নারী। তাকে বন্ধন সবটা খুলে বললেই সে বুঝে যায় এখানে কোনো গন্ডগোল চলছে এবং সাহায্য করতে সম্মত হয়। পরের দিন সকালে কেবিনে একজন নার্সের ছদ্মবেশে প্রবেশ করলেন ফরেনসিক অফিসার রিফাত। কেবিনে লাগানো হলো অত্যাধুনিক পিন ক্যামেরা এবং সানজিদা প্রস্তুত হলেন এক অভিনয়ের জন্য। পরের দিন দুপুর জনাথন মায়ার কেবিনে ঢুকেছে। সানজিদা মুখে ভীষণ ভয় আর কান্না ধরে রেখেছেন। বললেন, আমি অসুস্থ বোধ করছি, বাচ্চাটা নড়ছে না, প্লিজ ডক্টরকে ডাকুন। জনাথন চিন্তিত হয়ে দরজা খুলে বেরোতে যাবে, ঠিক সেই সময় পিছন থেকে বন্ধন ও পুলিশ টিম কেবিনে ঢুকে পড়ে। মেয়ার আয়ার ইউ আর আন্ডারস্ট্যান্ড পার্ট ইউর হ্যান্ডস আপ। সে চমকে যায়, পালানোর চেষ্টা করে, কিন্তু রিফাত ও 2জন অফিসার দ্রুত তাকে মাটিতে ফেলে হাত কড়া পরিয়ে ফেলে। লোকটা চেঁচিয়ে ওঠে, You don't understand what you are doing. I have protection. বন্ধনের কণ্ঠ ঠান্ডা কিন্তু ধীর। We understand perfectly. You are Mr. Gray's right hand, aren't you? Welcome to Bangladesh. We've been expecting you. সানজিদা চোখের জল মুছতে মুছতে শুধু বললেন, আমার স্বামী কোথায়? অফিসার, আপনারা ওর থেকে আমার স্বামীর ঠিকানা বের করুন। আমার স্বামী ভালো হয়ে গিয়েছিল, সে আর পাপের রাস্তায় ছিল না। জনাথন মায়ের গ্রেফতার হলো এবং তখনই পাওয়া গেল তার মোবাইল থেকে একাধিক এনক্রিপ্টেড বার্তা, যার মধ্যে কিছু ছিল মিস্টার গ্রেফ সাথে কথোপকথন। এছাড়া অফিসারদের কাছে আছে হাসপাতালের ফুটেজ, আশুতোষ ঘোষের সাক্ষ্য এবং ইমেল আর্কাইভ। সব মিলিয়ে তৈরি হলো এক অমোঘ প্রমাণের পরিসংখ্যান। ঘরটা অদ্ভুত রকমের নীরব, যেন দেয়ালগুলো কান পেতে আছে। টেবিলের উপর একটা গ্লাস জল, পাশে কিছু নথিপত্র। বাতাসে শ্বাস ফেলারও শব্দটাও শোনা যায় স্পষ্টভাবে। সামনে বসে আছে জনাথন। মায়ার চোখের এক ধরনের আত্মবিশ্বাস, যেন সে জানে তাকে ভাঙা সহজ নয়। অপর পাশে বসে আছেন বন্ধন, চোখে মুখে শীতল কঠোরতা। তার পাশে নীরব দাঁড়িয়ে ইনভেস্টিং অফিসার মারুফ, 2 চোখে আগুন। বন্ধন ধীরে কথা বলেন, তুমি জানো আমরা কে আর কি জানি, তাই নাটক না করলেও চলে। জনাথন মুখে এক টুকরো বিদ্রুপ নিয়ে ভাঙা বাংলায় বলল, তোমরা আমাকে চেনোই না।
আমি আমি কফিনে পেরেক ঠুকেও বেঁচে আছি। যা করার করো, মুখ খুলবো না আমি। মারুফ এগিয়ে এসে ফিসফিস করে বলে ওঠেন, দেখো, তোমার এই ঠান্ডা মুখোশ আমরা অনেক দেখেছি। আমরা জানি কিভাবে তোমাদের ভেতরে সব ছিঁড়ে সত্য টেনে বের করতে হয়। কিন্তু জনাথনের মুখে তখনও স্তম্ভ। সে চিৎকার করে উঠে বলল, কিল মি, আই উড নট স্পিক নেভার। জনাথন মায়ারের ধীরতায় বলছে সে ভাঙবে তবে মোচকাবে না। সামান্য আপ্যায়নের জন্য বন্ধনের হাতে ছেড়ে দেওয়া হয়। এরপর সময়ের কাঁটা এগিয়ে যায়, ঘড়ির কাঁটায় ঘাম ঝরে। জনাথনের চোখের নিচে কালি পড়ে, ঠোঁট শুকিয়ে ওঠে, শরীর দাগে জর্জরিত। একটা সময় কণ্ঠস্বর আর মাথার জোর একসাথে ভেঙে পড়ে। বন্ধনের জোরালো আপ্যায়ন সে নিতে না পেরে সবার সামনে মাথা নিচু করে বলে, ঠিক আছে, আমি বলবো, শুধু একটু পানি দাও। বন্ধনের ঠান্ডা চোখে তবু বিন্দুমাত্র দয়া নেই। এক চুমুক জলের পর জনাথন শুরু করে তার অন্ধকার গল্প। জনাথন মায়ার কোনো আসল নাম নয়। আমি কাজ করি এক আন্তর্জাতিক গোপন সংগঠনের হয়ে, ডার্ক ওয়েবে, একটি ওয়েবসাইট যেখানে কেউ ঢুকতে পারে না, সাধারণ ইন্টারনেট দিয়ে। সেখানেই টার্গেটে আসে নাম, ঠিকানা, ছবি। কেউ চায় স্বামীকে মেরে ফেলতে, কেউ উত্তরাধিকার দখল করাতে, আর আমরা প্রেমের নিয়ে কাজ করি, চালাই নিষিদ্ধ প্রমাণহীন হত্যাকাণ্ড। সেই ওয়েবসাইটে আমার পরিচয় হলো মিস্টার গ্রে নামে এক হ্যাকার গ্যাং লিডারের সাথে। সে একদিন আমায় বলে বাংলাদেশে একটা বিশেষ কাজ আছে। আমি রাজি হই, কারণ ও টাকা দেয় প্রচুর, আর আমার কাজই টাকার। যে টাকা দেয় আমি কাজ করি। দেশে এসে পরিচয় হয় অনেক লোকের সঙ্গে। এর মধ্যে একজন ছিল জামশেদ খান। ওর ইতিহাস আমি জানতাম না, কিন্তু মিস্টার গ্রে জানতো। মিস্টার গ্রে আর জামশেদ আগে একই সঙ্গে কাজ করত। তবে এখন নতুন করে জামশেদ আর মিস্টার গ্রের সঙ্গে কাজ করতে রাজি হচ্ছিল না, কারণ সে এই রাস্তা ছেড়ে অনেক দূরে চলে গেছে। তবে মিস্টার গ্রে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে জানতো জামশেদের স্ত্রী সঞ্জিতা তার একমাত্র দুর্বলতা, যে বর্তমানে প্রেগনেন্ট। তাই জামশেদের দুর্বলতাকে আঘাত করে তাকে কাজ করতে বাধ্য করে। আমি নিজেই সঞ্জিতার দেখভালের দায়িত্ব নেই। একদিকে তার প্রতি সহানুভূতির মুখোশ, অন্যদিকে তাকে নিয়ে জামশেদের নিয়ন্ত্রণ। জনাথন পরপর বলতে থাকে সব কিছু। ঠিকানা দেয় নিজেদের ঘাঁটির, যেখানে জনাথনের ব্যক্তিগত জিনিসপত্র রয়েছে। তবে জনাথন নিজেও জানে না মিস্টার গ্রে কোথায় থাকেন। তাদের সঙ্গে সম্পূর্ণ কমিউনিকেশন সবসময় ইন্টারনেটের মাধ্যমেই হতো। জনাথনের দেওয়া ঠিকানায় হানা দেয় তদন্ত টিম। শহরের প্রান্তে একটি নির্জন ফ্ল্যাট। ভেতরে ঢুকেই চোখে পড়ে এক বিশাল আয়োজন। মোবাইল, ল্যাপটপ, স্যাটেলাইট ফোন, নানা দেশের সিম কার্ড, আর এক কোণে এক টুকরো ছোট খাতা লেখা আছে হাতের লেখা আর তার মিশনের বিবরণ। ডিজিটাল ফরেন্সিক টিম সেই ল্যাপটপ খুলতেই আটকে ওঠে। এই ল্যাপটপ দিয়েও কন্ট্রোল করা হচ্ছিল হারকিউলাস জাজমেন্ট এক্সিকিউশন জেই ওয়েবসাইটটি। এছাড়াও বহু খুনের পরিকল্পনা, ছবি, ভিডিও, মেসেজ, লজ সব একত্রে। আর সব কিছুর মূলে একটাই ছায়া, মিস্টার গ্রে। জিজ্ঞাসাবাদের শেষ দিকে জনাথন হঠাৎ হেসে ওঠে। তার চোখে তখনও ভয় নেই, বরং কৌতুক। সে ধীরে বলে ওঠে, তোমরা ভাবছো এখানেই শেষ? মিস্টার গ্রে তো কেবল শুরু করেছে। আমি ছিলাম শুধু গুটি। আসল রাজা এখনো চাল ফেলেনি, মাত্র তো খুনের শুরু। বন্ধন তাকিয়ে থাকে তার চোখে, চোখে মুখে যেন লেখা, রাজা হোক বা সৈন্য, খেলা যখন শুরু হয়েছে আমরা থামবো না। এবার রাজাকে নামানোর পালা। বাইরে তখন গভীর রাত। ইউনিটের আলো নিভু নিভু করে জ্বলছে। জানালার ওপাশে বৃষ্টি পড়ছে নিঃশব্দে, যেন আকাশও বুঝে গেছে এই রাত আর আগের মতো নেই। ইনভেস্টিং অফিসার মারুফ তড়িঘড়ি করে বন্ধনের কাছে এগোয়। স্যার, এই ওয়েবসাইট ব্যাক এন্ডে এমন কিছু কোড আছে যা সাধারণ হ্যাকারও ধরতে পারছে না। আমরা সাইবার ক্রাইম ইউনিটকে মুভ করাচ্ছি, কোনোভাবেই এটার এন্ট্রি বুঝতে পারছি না। হ্যাকিং এক্সপার্টরাও বারবার বিফল হচ্ছে। এদের সাইট প্যাটার্ন এরাই বুঝতে পারছে না। বন্ধন তখন ঠান্ডা গলায় বলে, জনাথন যতটুকু বলেছে ততটুকুই আসল নয়। যে ভাষায় কথা বলছে তাতে বোঝা যাচ্ছে যে সে এখনো মিস্টার গ্রের প্রতি এক ধরনের আনুগত্য বই নিয়ে বেড়াচ্ছে। ওকে কাজে লাগাতে হবে, কিন্তু ওর মতো খেলোয়াড়কে বোর্ডে রাখলে
চোখের পেছনে চোখ রাখতে হয়। ওয়েবসাইটের মেইন প্যাটার্ন তোমাদেরকে বোঝায়নি। এখানে তিতির বা সৈকতকে খুব প্রয়োজন। একটু দূরে দাঁড়িয়ে রিফাত মনোযোগ দিয়ে সব শুনছিলেন। তার চোখে ঝলক, সে সামনে এগিয়ে এসে বলে, স্যার, তদন্ত চলছে। স্যার, আমরা যদি জনাথনের নাম ব্যবহার করে মিস্টার গ্রের সাথে সংযোগ করি তবে হয়তো বোঝা যাবে সে কোথায়, বা অন্তত তার পরবর্তী টার্গেট কী, অথবা যোগাযোগের মাধ্যমে তার লোকেশন অন্তত ট্র্যাক করতে পারবো আমরা। বন্ধন এক মুহূর্ত চুপ করে থেমে থেকে বলেন, তাহলে ছায়ার বিরুদ্ধে ছায়াকে নামাতে হবে। জনাথন যদি গুটি হয় তবে আমাদের তাকে বিপরীত গুটিতে পরিণত করতে হবে। তবে তার আগে ওয়েবসাইটের সমাধান করা উচিত। আমি হসপিটাল যাচ্ছি তিতির ও সৈকতের সঙ্গে দেখা করতে। আপনারা আরও অফিসার নিয়োগ দিন। ইউনিটে কড়াকড়ি নিরাপত্তার ব্যবস্থা করুন। জনাথনের মুখে তখন হালকা এক তাচ্ছিল্য ভরা হাসি। সে চোখ বন্ধ করে বলে, তোমরা জানো না মিস্টার গ্রেকে? ও মানুষ না, ও একটা নেটওয়ার্ক, একটা ছায়া সাম্রাজ্য। ওর পিছনে আছে রাষ্ট্র, অর্থনীতি, ক্ষমতা। তোমরা শুধু চেহারা খোঁজো, আর ও খেলে কাঠ পুতুল নিয়ে। মারুফ ধীরে ধীরে হেঁটে যায় তার দিকে, কণ্ঠে রুক্ষ শব্দ। ছায়া যতই ঘন হোক, আলো একবার আসলে ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেদিন রাতেই প্রজেক্ট গ্রে রাউন্ড নামে এক গোপন অপারেশনের সূচনা হয়। জনাথনকে রাখা হয় বিশেষ পর্যবেক্ষণে। তাকে দিয়ে একটি ফেক লিঙ্ক তৈরি করানো হয়, যা দেখলে মিস্টার গ্রে বুঝবে সে এখনও নিয়ন্ত্রণে আছে। হাসপাতালের কেবিনটা ছিল অদ্ভুত রকম নিস্তব্ধ। জানালার ফাঁক গলে কিছুটা আলো এসে পড়েছে তিতিরের মুখে। হাতে ব্যান্ডেজ, প্লাস্টারের ওজন তার শরীরকেও ভারী করে তুলেছে, কিন্তু চোখ দুটোই এখনো আগুন। তিতির একটু কষ্ট করে উঠে বসে, বন্ধনের সাহায্যে ল্যাপটপটা কোলে নেয়। জনাথন মায়ারের ল্যাপটপ, এটাই সেই যন্ত্র যেটা দিয়ে হারকিউলিস জাজমেন্ট এক্সিকিউশন JE ওয়েবসাইট পরিচালিত হতো। ল্যাপটপটা খুলে ইন্টারফেস দেখেই তিতির কপাল কুঁচকে ফেলে। তিতির ফিসফিস করে, এটা খুব সিম্পল ফ্রন্ট, কিন্তু ভেতরে একাধিক লেয়ার, রিয়েল টাইম এনক্রিপশন হচ্ছে। কোডের ভেতরে এক সময় সে পায় একটা পার্সোনাল সিকিউরিটি জোন, যেটা লুকানো ছিল চতুর এক এনক্রিপশন বক্সে। তিতির ধীরে ধীরে আনলক করে সেটা। তিতির বন্ধনকে ইঙ্গিত করে, এখানে দেখুন একটা লিস্ট, বহু মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, প্রায় সবই বিদেশি ব্যাংকের, আর কিছু স্থানীয়ও আছে। মনে হচ্ছে এগুলো সেই ইউজারদের যারা খুন করার জন্য পেমেন্ট করেছিল। বন্ধন ব্রু কুচকে জিজ্ঞেস করে, তারা অ্যাকাউন্টগুলো সেভ করে রাখছে কেন? ঠিক তখনই দরজার ধারে কাশির আওয়াজ শোনা যায়। সৈকত দুর্বল কদমে ধীরে ধীরে ভেতরে ঢোকে। বন্ধন উঠে দাঁড়িয়ে এগিয়ে যায়।